হ্যালো বন্ধুরা, রেড সোয়ানের এপিসোড 4 নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলো লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করে নিই। এখানে আমরা গল্পের পরের সিনে দেখতে পাচ্ছি যে কাজের লোকেদের মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা চলছে। আর তখনই এখানে ডোন গটগট করে নিজের রুমের দিকে ঢোকে। এখানে যে সিসিটিভি রুমের ভেতরও সন্দেহ করছে যে কিছু একটা রহস্য লুকিয়ে রয়েছে, সেখানেই ও ঢোকে। আর এখানেও লুকিয়ে লুকিয়ে ঢোকে। সেখানে আসার পর নিজের পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে সমস্ত কিছু ও কপি করতে লেগে যায়। ও জানতো যে সিসিটিভি রুমে কিছু একটা রয়েছে। ওখানকার যে হেড সিকিউরিটি ছিল সে কিন্তু এখানে ডোনকে দেখে নেয়, কিন্তু ডোনকে সেরকম কিছু বলে না। বলে, তুমি কি কিছু খুঁজছো তোমার স্টাডির জন্য? তখন ডোন বলে, না সেরকম কিছু নয়। তারপরের সিনে অঙ্গুককে দেখি। অঙ্গুক এখানে ডোনকে ডেকে পাঠায়। বলে, আগের দিন রাত্রিরে তুমি ওটা কি করার চেষ্টা করছিলে? তুমি জানো তুমি একজন বডিগার্ড, সামান্য বডিগার্ডের জন্য তোমাকে বের করে দেওয়া হতে পারে। তখন ডোন বলে, হ্যাঁ আমি জানি, যাতে আপনাদের মধ্যে কোনো রকম হাতাহাতি বা খারাপ সিচুয়েশন না হয় তার জন্য আমি আটকেছিলাম। অঙ্গুক বলে, আমরা হাজবেন্ড ওয়াইফ, এরকমটা করা তোমার একদমই উচিত হয়নি, তুমি মাথায় রেখো কথাটা। তারপর ডোন কোনো উত্তর না দিয়ে চলে যায়। এরপর ডোন নিজের সিসিটিভি রুমের ফুটেজের ঘটনাগুলো দেখতে থাকে নিজের ট্যাবে বসে বসে। আর ও ভালো করে লক্ষ্য করার চেষ্টা করে যে কোথাও কোনো গন্ডগোল রয়েছে কিনা। একটা ঘটনা তো পরিষ্কার যে অঙ্কুক এখানে মিস্টার পার্ককে প্রচুর প্রচুর টাকা দিয়েছিল। একজনকে খুন করার জন্য এই টাকাটা যথেষ্ট। তারপরে এখানে বুঝতেই পারে যে খেলাটা কোন দিকে চলেছিল। চেয়ারম্যান কিমকে খুন করার পিছনে এক্স্যাক্টলি কে বা কারা ছিল সেটা বুঝতেও খুব একটা অসুবিধা হয় না, শুধু সময় রয়েছে এখানে প্রমাণ পাওয়ার। তারপরে রয়েছে ওয়ানসুকে দেখতে পাই। ওয়ানসুকে এখানে বলা হয় যে, ম্যাডাম সমস্ত জিনিসপত্র আমরা সরিয়ে দিতে চাই, এই টেডি দুটো তো আমি রাখতে চাই, তাহলে আপনি কি বলছেন? মানসু বলে, না না, টেডি দুটো সরিয়ে দাও, কোনো অসুবিধা নেই। এরপর বিয়ন বলে, আমিও এটাকে রাখতে চাই। বিয়ন এসে এটা পার্ক মিরানকে বলে। পার্ক মিরান বলে যে ও যখন চাইছে না তাহলে রাখার দরকার নেই, ঠিক আছে সরিয়ে দাও। তারপরে আমরা হানসাংকে দেখতে পাই। হানসাং এখানে বসে বসে এখানে নিজের কাজ করছিল। এখানে এসে পার্ক মিরান বলে যে ওকে ওর পজিশন থেকে সরাতে হবে। নাও ফাউন্ডেশনে আমি ওকে আর দেখতে চাই না। তারপরে যখন ও নিজে অফিসে ফিরে আসে তখন এখানে ওয়ানসুকে এখানে হিয়নসু বলতে থাকে যে তোমার মনে হয় নাও ফাউন্ডেশন ছেড়ে চলে যেতে হবে। ওয়ানসু বলে, এরকমটা করা আমার কোনো কাজের নয়, আমি এটা কখনোই করতে পারবো না, নাও ফাউন্ডেশন আমার কাছে প্রাণের চেয়েও বেশি প্রিয়। এরপরেই একটা অদ্ভুত খবর চারিদিকে রটে যায়। এই খবরটা হচ্ছে অঙ্গুকের ব্যাপারে। অঙ্গুকের নাকি একজন ইল্লিগাল ছেলে রয়েছে। এই ছেলেটা নাকি ওর বিয়ের আগে। অঙ্গুক জানতো না। অঙ্গুক এটা না জেনেই অফিসে আসছিল। ওর পেছনে অনেক রিপোর্টার পড়ে যায়, ও তখন ওখান থেকে পালিয়ে যায়। এদিকে ওয়ানসু যখন অফিসে আসে ওকেও রিপোর্টাররা ছেকে ধরে। আর ওখানে কাঁদতে কাঁদতে তাইরা আর ওর মা চলে আসে। তাইরাকে যথাসম্ভব ওয়ানসু প্রথমেই ইগনোর করার চেষ্টা করে। তারপরে তাইরা ওর হাতে পায়ে ধরে বলে, তুমি একটা ইন্টারভিউ দাও, তাহলেই সব শেষ হয়ে যাবে, তাহলে আর কোনো ঝামেলা হবে না। ওয়ানসু বলে, কেন? তুমি তো এরকমটাই চাইছিলে, তুমি তো সবাইকে জানাতে চাইছিলে যে তোমার আর অঙ্গুকের মধ্যে ঘনিষ্ঠতা রয়েছে। এই বিষয়টা নিয়ে পার্ক মিরানও একটা বাড়িতে মিটিং ডাকে আর তাইরাকে ওখান থেকে চলে যেতে বলে। তাইরার ইচ্ছা না হলেও তাইরা ওই স্থান ত্যাগ করতে বাধ্যই হয়। এখানে পার্ক মিরান বলে যে তুমি ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে, তুমি ভালো মতনই জানো যে এর পেছনে এই ছেলের কোনো দোষ নেই। এখানে হানসাংও সেটাই বলে। তখন এই কথাটা শোনার পর ওয়ানসু বলে, আমি কি মিথ্যে বলবো। এর পরের সিনে পার্ক মিরান বলে, তুমি তোমার পজিশন থেকে রেজিগনেশন দিয়ে দাও, সমস্ত ব্যাপার ঠান্ডা না হওয়া পর্যন্ত এটা করাই উচিত হবে বলে আমারও মনে হয়। এবার ওয়ানসু বলে, এটা আমার পক্ষে করা সম্ভব নয়। ওয়ানসু জানতো মনে মনে যে ও কি করবে, তাই জন্য মনে মনে গজরায়। পরের দিন সকাল হতে ও নিজের সেক্রেটারিকে বলে একটা প্রেস মিটিং ডাকো। তার পরের দিন ওর একটা কাজ ছিল, এদিকে ওকে সেদিন মিটিংয়ে যেতে হবে। প্রেস মিটিং এর সমস্ত আয়োজন এদিকে রেডি হতে থাকে। এদিকে এখানে ভাবতে থাকে এর ছোট বউ আর ভাই যে এরা দুজনে আবার কি ধামাকা দিতে চলেছে, কারণ প্রত্যেকে ওয়েট করছে যে এক্স্যাক্টলি ওয়ানসু এখানে ইন্টারভিউতে কি জানাবে। তার পরের দিনে একজন মহিলার সাথে ওদের ইন্টারভিউ থাকে বা একটা মিটিং মতন থাকে, যেখানে পার্ক মিরান আর ওয়ানসু দুজনেই ছিল। এবার নানা রকম কথার অছিলায় ওয়ানসু এখান থেকে পালিয়ে আসে বাহানা দিয়ে। ওয়ানসু যখন চলে যায় তখন পার্ক মিরান বুঝতে পারে কিছু একটা গন্ডগোল তো রয়েছে। ও এবারে নিজের সিকিউরিটিকে বলে, আমার মাথা ব্যথা করছে, ওষুধ এনে দাও। আর সেই মুহূর্তে ডোনকে বলে, তুমি আমাকে এক্ষুনি প্রেস কনফারেন্সে নিয়ে চলো।
ডোউনরা জানতো না যে এখানে এক্স্যাক্টলি কি হতে চলেছে, ওয়ানসু কি করতে যাচ্ছে। ওয়ানসু এরপর ওই জায়গায় চলে যায়, আর ব্যাপারটা পার্ক মিরানের কান অব্দি পৌঁছে যায় যে ওয়ানসু যেখানে ফাউন্ডেশনের কাজের জন্য এখানে মিটিং এ চলে গেছে। পার্ক মিরান এটাই চাইছিল না যে ও এখানে প্রেসের কাছে কোনো রকম ইন্টারভিউ দিক, কারণ ওরা ভালো মতনই জানতো যে ওয়ানসু যদি ইন্টারভিউ দেয় সেই ইন্টারভিউর ইম্প্যাক্ট খুবই ভালো মতন পড়বে। অলরেডি খবরটা ছড়ানোর সঙ্গে সঙ্গে ওদের স্টক মার্কেটের স্টকগুলো পড়তে শুরু করেছে। এবার রাগের চোটে পার্ক মিরান টিভিতে ওয়ানসুর ইন্টারভিউটা দেখতে থাকে, যেখানেও পরিষ্কারভাবে বলে দেয় যে আমার স্বামীর ইল্লিগাল ছেলে এখানে ও নয়, আসলে ওই ছেলেটি তো আমার শ্বশুরের ইল্লিগাল ছেলে, অর্থাৎ চেয়ারম্যান কিমের। এই কথাটা শোনার পর পার্ক মিরান রাগে গজগজ করতে থাকে, কিন্তু এই একটা ছোট্ট উত্তরে প্রত্যেকে বিশ্বাস করে নেয়। বিশ্বাস করুক বা না করুক, সকলে সত্যিটা জানলেও সেটাকে মিথ্যা বলে প্রমাণ করার ক্ষমতা কারোরই ছিল না, কারণ অলরেডি চেয়ারম্যানকে মারা গেছিল। এটাকে নিয়ে রিপোর্টাররা আরো প্রশ্ন করলে ওয়ানসু প্রসঙ্গটা এড়িয়ে দেয়, শুধু এইটুকু ধামাকা দিয়ে ও স্টপ হয়ে যায়। তারপরে এই নিউজটা তাইরাও দেখতে থাকে, তাইরার আগে গজগজ করতে থাকে, কারণ ওরা জানতো না যে এর পরে ওদের কি করা উচিত। তাইরা এরপর মনে মনে ভাবে যে তাহলে ওর কি করা উচিত। এদিকের ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ দুজনে এটাতে এনজয় করতে থাকে, বলে এই তো আর তো ধামাকা দিয়ে দিয়েছে, দেখা যাক এর পরে কি হয়। ওদের ছোট বউ আর ভাই তো ভালো মজা নিয়ে নিয়েছে। অঙ্গুগো এই ব্যাপারটায় প্রচুর খুশি হয়, কারণ ওর নামের ওপর থেকে তো দাগ সরে গেল। তার পরের সিনে আমরা এখানে দেখতে পাই ওয়ানসু গাড়ি করে যাচ্ছে আর ওর হাজবেন্ড ওকে ফোন করছে, ফোনটাও কেটে দেয় ইচ্ছা করে, কারণ এই মুহূর্তে কথা বলার মতন সিচুয়েশনে ছিল না। জাস্ট একটা ধাক্কাও খেয়ে বেরিয়েছে। এরপরও বাড়ি ফিরে আসে, কারণ বাড়িতে এসে ওকে মিস পার্ক মিরানকে তো ফেস করতেই হতো। পার্ক মিরান বলে, তোমাকে আমি কি বলবো, কমপ্লিমেন্ট দেবো, হাততালি বাজাবো, না তোমার প্রশংসা করবো, না তোমায় জুতো মারবো, তুমি এক্স্যাক্টলি কি চাও বলো তো জীবনের প্রতি? তুমি আমার সাথে মজা করছো তাই না? তুমি ভালো মতনই জানো যে তুমি কি মিথ্যে কথাটা বলে এসেছো। এই কথাটা শোনার পর ওয়ানসু বলে, হ্যাঁ মিথ্যে মিথ্যে তো আমি জানি। এবার তখন পার্ক মিরান বলে, এই ওয়ান গ্রুপ কিন্তু পুরো আমার, আর তুমিও আমার মাইনে করা এক রকমের চাকর, তাই তুমি নাও গ্রুপ ছেড়ে দাও, তোমাকে নাও গ্রুপে থাকার কোনো দরকার নেই, নাও ফাউন্ডেশনের দায়িত্ব এবার সব ছেড়ে দাও। তখন ওয়ানসু বলে, ইন্টারন্যাশনালি আমার এই ফাউন্ডেশনের উপর একটা হাত রয়েছে, তো আপনি ভালো মতনই জানেন যে ফাউন্ডেশনের উপর আমার গ্রিপ কতটা, আর এই ফাউন্ডেশনকে ঘিরে যা যা করতে হয় আমি সব সব করব, আর আমি এটা কোনোভাবেই কিছু করব না। আপনার যা করার করতে পারেন, তাতে আপনি কোনো প্রসিকিউটর ডেকে কেস কামারি যা খুশি করতে পারেন। এবার পুরো খবরটা ডোউন জানে। ডোউনকে এখানে ওদের হেড সিকিউরিটি বা হেড ডিটেকটিভ পার্ক ইয়ংজু জিজ্ঞেস করে। পার্ক ইয়ংজু বলে, আমি ওর সাধারণ একজন সিকিউরিটি, আমি এসব কি করে জানবো, আমি আমার কাজ করছি। তারপর ওদের এখানে পার্ক ইয়ংজু চলে যাওয়ার পর তারপরে সিনেমা ডোউনকে দেখতে পাই, কিন্তু হঠাৎই হানসাং এর চোখ এখানে ডোউনের ওপর যায়, বলে তুমি নতুন ছেলেটা না, তোমার উপর নজর রাখতে হবে। ডোউনও জানতো যে হানসাং মোটে সাধারণ কেউ নয়। তারপরের সিনে তাইরা এখানে নিজের ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসে। এখানে ছেলেটিকে নিজের জায়গায় স্থান দেওয়া হয়, কারণ অ্যাকচুয়ালি প্রুভ হয়ে গেছে যে এখানে তাইরার ছেলে হচ্ছে অঙ্গুক, আর ওং মিনের মতন এ বাড়িরই একজন সন্তান। ও ফিরে আসার পর এখানে আজকে পার্ক মিরান ওর ঠাকুমা নয়, এখানে ওর আর কি এক প্রকারের মা হয়ে যাচ্ছে সম্পর্কে। তো ওয়ানসুকে তাইরা এখানে পরিচয় যায় যে ও তোমার শাশুড়ির মতন, আমার স্বামীর যদি গার্লফ্রেন্ড হয়ে থাকে তাহলে ওকে তোমার নিজের ঘর দেখিয়ে দাও, তোমার শাশুড়িকে। তো এই কথাটা শোনার পর তাইরা ওকে নিজের ঘর দেখাতে বলে, তারপর নিজের ছেলেকে বলে তুই আগে যা, তারপর আমি যাচ্ছি। আর এখানে ইচ্ছা করে ওয়ানসু তাইরাকে মিস্ট্রেস বলে ডাকে, অর্থাৎ ইল্লিগাল এখানে একটা বাজে কথা। তো এই কথাটার মানে জানতো না বলে তাইরা নিজের মাকে ফোনে জিজ্ঞেস করে, ওর মা বলে যে এটার মানে হচ্ছে তুই উপপত্নী, এটার মানে মোটেই ভালো নয়। এরপর এখানে তাইরার ছেলে সুন্দরভাবে রুম দেখিয়ে দেয়, ছেলেটার সাথে নর্মালি থাকে, কিন্তু তাইরা ওর উপর চোটপাট নিতে থাকে। তখন নিজেদের ছেলেকে বের করে দিয়ে বলে, তুমি এই অসভ্যতামগুলো কেন করছো? এই বাড়ির ভিতরে তুমি থাকবে ইনভিজিবল হয়ে, তুমি বুঝতে পেরেছো তোমার পরিচয়টা কি? তুমি সত্যিকারই কিন্তু ইল্লিগাল একটা সম্পর্কে ছিলে, তুমি কোনোদিনই লিগাল হতেই পারবে না। তারপরের সিনে আমরা এখানে ডোউনকে দেখতে পাই। ডোউনের রুমের কাছে এসে ওয়ানসু বলে, আমি রাতের বেলা দৌড়তে যাব, তুমি আমার সঙ্গে চলো। এরপর ডোউন ওর পেছন পেছন দৌড়ালেও ডোউনকে বলে, জানি না আমার জীবনে কি করা উচিত, তবে তুমি আমাকে প্রোটেক্ট করতে চাও কেন? তখন এখানে ডোউন বলে, প্রোটেক্ট করতে এই জন্য চাই, আমার মনে হয় আপনার সত্যি নাও ফাউন্ডেশন ছেড়ে দেওয়া উচিত, আর আপনার স্বামীকেও। তখন ওয়ানসু বলে, তুমি জানো না সত্যিটা, কোনো এক সময় এখানে আমাকে চেয়ারম্যান কিম একটা প্রুফ দিয়েছিল, বলেছিল সময় আসলে তুমি সব জানতে
জানতে পেরে যাবে। ততদিন অবধি আমি আশা করব নাও ফাউন্ডেশনকে তুমি আগলে রাখবে, কারণ নাও ফাউন্ডেশনে তোমার মতনই একজনকে দরকার। আমি তোমাকে বিশ্বাস করলাম, তাই জন্য শুধুমাত্র সেই কারণে চেয়ারম্যান কিমের কথা রাখতে আমি এখানে অঙ্গুককে ডিভোর্স দিতে পারছি না, আর নাও ফাউন্ডেশনকে আমি চালিয়ে আসছি। কথাগুলো শোনার পর ওয়ানসুকে আরো বলে, ডোন তুমি জানতে চাও চেয়ারম্যান কিমকে কে মেরেছিল? চেয়ারম্যান কিমকে ওখানে বাড়ির ভেতর মারা হয়নি, মৃত্যুটাই তো রহস্যজনক। আর চেয়ারম্যান কিমকে যারা মেরেছিল তারাই আমার বন্ধুকে মেরেছে, কারণ আমি সমস্ত খবরগুলো মানিলিয়া থেকে পেয়েছি। আর সেই কারণে আমি ওই স্থানে গেছিলাম ওই গ্যাংস্টারগুলোকে ধরার জন্য। আমার কেন জানি না মনে হয় এই ঘটনার সাথে তোমাদের ফ্যামিলির কেউ যুক্ত আছে, আর এই রহস্য উদ্ঘাটন করার জন্যই আমি এখানে এসেছি। মানিলিয়াতে যে ঘটনাগুলো ঘটেছে সবটাই কোনো রহস্যজনকভাবে ঘটেছে, তুমি বুঝতেই পারছো তোমার প্রাণেরও কেন ঝুঁকি রয়েছে। এরপর এখানে চিন্তা করতে থাকে ওয়ানসু, যে কি শুনলাম আমি, এগুলো কি সব সত্যি? তারপরও সেক্রেটারি এসে জানায় যে 150 মিলিয়নের একটা ড্রিঙ্ক ওকে দিয়েছে। আজকে ওদের ছেলে ওয়াংমিন আর ওর ওয়াইফদের সাথে ফ্যামিলির সাথে ওদের একটা মিটিং রয়েছে, যেখানে এই দামি মদটা নিয়ে যেতে বলেছে। ডোন আর ওয়ানসু ওখানে উপস্থিত হয়ে যায়, মদের বোতলটা হাতে করে দুজনে ভেতরে ঢুকে যায়। তারপরে ওখানে ওংমিনের ওয়াইফকে ডেকে আনা হয়। ও সদ্যই স্পা করে বেরোয়, হাতের মধ্যে তেল লেগে থাকা সত্ত্বেও ইচ্ছা করেই বোতলটাও ফেলে ভেঙে দেয়, আর বোতলটা হাতে নিয়ে বলে এটা খুব দামি। ও যা, সরি গো, এটা ভেঙে পড়ে গেল, তবে চিন্তা করো না, এই দামি ব্র্যান্ডটা আমার কাছেও আছে, তোমার কোনো রকম অসুবিধা হবে না। এটা শোনার পর ওয়ানসু বলে, সত্যি কেয়ারফুল তো অবভিয়াসলি হওয়া উচিত। এখানে এক্স্যাক্টলি ওংমিনের ওয়াইফ নিজের ক্লাস বোঝাবার জন্য ওয়ানসুর সাথে এরকমটা করে, আর ওয়ানসু সেটা ভালো মতনই বুঝতে পারে। এরপর ওংমিনের ওয়াইফ ওংমিনকে ফোন করে বলে যে ওয়ানসু ওদের বাড়িতে এসেছে। তার পরের দিন সন্ধেবেলা ওদের ফ্যামিলির সকলে মিলে ডিনার করতে থাকে। এখানে ওংমিনের শাশুড়ি একটা সুন্দর প্রাইস ব্র্যান্ড বের করেছে, যে ব্র্যান্ডের প্রমোশন করার জন্য বা এখানে লিগেলি স্ট্যাম্প দেওয়ার জন্য ওয়ানসুকে বলা হয়। ওয়ানসুকে বলে যে তুমি নিশ্চয়ই কসমেটোলজি ব্র্যান্ডের ওপর নিজের স্ট্যাম্প দিয়েই দেবে। ওয়ানসু বলে হ্যাঁ ভেবে দেখছি। কথাটা শোনার পর ওংমিনের ওয়াইফ আর ওর বাড়ির লোক একদমই খুশি হয় না। অঙ্গুক বলে না, এরকমটা বলো না। তো এখানে ওয়ানসু নিজের অ্যাটিটিউড ধরে রাখে, আর তারপর কথাটা বলার পরে ওই রুম থেকে বেরিয়ে আসে। বলে যে না, ডিফিকাল্ট তো কিছু আছে, কারণ চীনের সাথে সম্পর্ক আমাদের ভালো নয়, এই কারণে এখনই কিছু আমি পারমিশন দিতে পারছি না। এরপর ওরা সকলে ড্রিঙ্ক করতে থাকে। ওয়ানসু নিজের কথাটা বলে বাইরে চলে আসার পর ওর পেছন পেছন পার্ক মিরান এসে বলে, তুমি কি আমাকে ছোট করতে চাইছো আমার ছোট ছেলের বউদের কাছে? যেটা ওরা বলেছে সেটাই তুমি মেনে নেবে, ওদের এখানে চাওয়া তাইটা আমাদের মেটাতে হবে, কারণ ওদের সাথে আমাদেরকে খাপ খাওয়াতে হবে। তারপরের সিনে আমরা এখানে দেখি কাজের লোকেরা আলোচনা করতে থাকে যে বিয়ন অর্থাৎ হেড চাকর যে ছিল সে তো অনেক শিক্ষিত, সে এখানে কেন কাজ করছে। আর ঠিক তখনই পেছনে বিয়ন চলে আসে। বিয়নকে দেখে সকলে চুপ করে যায়। তখন কাজের মেয়েগুলো জিজ্ঞেস করে যে তাইরাকে কি বলে ডাকা উচিত। তখন ওরা বলে বিয়ন যে এখানে যেটা বলছে ওয়ানসু ম্যাডাম ও একজন মিস্ট্রেস, সেটা বলেই ডাকা উচিত। এরপর তাইরা এসে বিয়নকে বলে, আমি আমার ছেলে নতুন টিউটারের জন্য বাইরে যাব, কিন্তু তাইরাকে এর জন্য পারমিশন দেওয়া হয় না। তখন তাইরাকে এরা পেছনে হাসতে থাকে, আর তাইরা প্রচন্ডভাবে রেগে যায়। এর পরের সিনে আমরা ওয়ানসুর কাছে একটা গিফট আসতে দেখি। ওয়ানসু বলে এরকম গিফট তো প্রতি বছরই আসে। তখন আমরা সেক্রেটারি কিমকেও দেখি, যেখানে অফিসে আজকে মিস পার্ক মিরান আর হানসাই দুজনেই উপস্থিত হয়েছে। আজকে এখানে ওয়ানসুর একটা মিটিং রয়েছে। অদ্ভুতভাবে কোইন্সিডেন্টালি এখানে ওয়ানসু আর পার্ক মিরানের ড্রেস দুটো ম্যাচ করে যায়। ওরা দুজনকে দেখে বিরক্ত ফিল করে, যেটা ডোউনও ফলো করে, আর সকলে এখানে মজা করতে থাকে। নিজের মিটিং এর বক্তৃতা শেষ করে ওয়ানসু এটাই বলে যে হ্যাঁ, চেয়ারম্যান পার্ক মিরানকেও ধন্যবাদ জানাই, উনি আমার শাশুড়ি, যেহেতু সামনে ওই মুহূর্তে উনি উপস্থিত ছিলেন। তারপর পার্ক মিরান গিয়েও কিছু বক্তৃতা রাখে, আর এরপর হয় যে সাংবাদিকরা বলে আপনারা দুজনকে জড়িয়ে ধরে একটা ছবি তুলুন। এখানে ওয়ানসু স্বাভাবিক থাকার চেষ্টা করলেও পার্ক মিরান ভালোভাবে হাসতে পারে না, তাই জন্য রাগে ফিরে এসে এখানে জুডো খেলতে থাকে। এখানে নিজে কুস্তি লড়তে লড়তে একের পর এক ছেলেগুলোকে উল্টে পাল্টে পটকে ফেলে দেয়। তারপরে ওর চোখ যায় ডোউনের দিকে। ডোউনকে বলে তুমি আমার সঙ্গে লড়ো, কিন্তু ডোউনের সাথে এখানে মিস পার্ক মিরান লড়তে পারে না। ডোউন ওনার হাত দুটো চেপে ধরে বা কখনো ওনাকে চাপটে নিয়ে নিচে ফেলে দেয়। এটা দেখার পর পার্ক মিরান এখানে ইমপ্রেস হয়ে যায়, বলে তোমার মতন পুরুষকে আমার দারুণ লাগে, আর একটু জড়িয়ে ধরে থাকতে দাও, তোমার নিঃশ্বাসটা আমি অনুভব করতে চাই।
ডৌন বুঝতে পারে যে পার্ক মিরান মোটেই সুবিধার মহিলা নয়। এরপর বলে, যে সমস্ত ছেলেদের গা থেকে সুন্দর গন্ধ বের হয় তাদেরকে আমার স্পেশালি ভালো লাগে। আশা করবো তোমার আর আমার পরে কখনো দেখা হবে। তুমি কে বলো তো? তখন এখানে ডৌন বলে, আমি সাধারণ একটা ছেলে, আর কিছুই নয়। তখন এই কথাটা শেষ করার পর পার্ক মিরান ওখান থেকে চলে যায়, কারণ পার্ক মিরানের যে ডৌনকে বেশ পছন্দ সেটা বোঝাই যায়। এরপর ওরা দুজনে কথা বলতে বলতে দুজনে এগিয়ে যায়। তার পরের সিনে এখানে রিপোর্টাররা ওই খবরগুলো পাবলিশ করে, যেখানে ছবিটা এখানে ওয়ানসুর ভালো আসলো, পার্ক মিরানের ছবি ভালো আসে না। এরপর ওয়ানসুকে আবার ওর শাশুড়ি ডেকে পাঠায়, বলে তুমি ভালো মতন ভেবে রাখো, তুমি নিজের চেহারা এখানে নিজের কেয়ার নিতে পারবে, তোমার কি দরকার কাজ করার, তুমি সবকিছু থেকে রিটায়ারমেন্ট নাও। কিন্তু ওয়ানসু প্রচন্ড রেগে যায়। ওয়ানসু বলে, শুধুমাত্র এই কথাটা বলার জন্য তুমি এইটা কি করে করতে পারো? তখন মিস পার্ক মিরান বলে, হ্যাঁ আমি এটা ডিসিশন হিসেবে জানাচ্ছি। দেখো এই খবরগুলো দেখো, এই ফটোগুলো দেখলে বুঝতে পারবে তোমার মা এখন অসুস্থ, মানসিক ভারসাম্যহীন একজন মহিলা। তো এরপরে আমরা দেখি ওয়ানসু পাহাড়ে ওর মাকে যেখানে রাখা হয়েছে সেই হাসপাতালের দিকে যাচ্ছে। ওয়ানসুরা ওখানে পৌঁছে যাওয়ার পর হাসপাতালের সামনে সে দুজনেই অবাক হয়ে যায়, কারণ হাসপাতালটা থেকে হাসপাতাল কম জেলখানা বলে দেখে বেশি মনে হচ্ছিল। এরপর ওরা সকলে, অর্থাৎ এখানে হিয়নসু, ডৌন আর ওয়ানসু তিনজনই হাসপাতালে প্রবেশ করে। হাসপাতালটা সত্যি সত্যি জেলখানার মতন লোহার গেট দিয়ে ঘেরা। সেখানকার লোকেরা চাবি তালা যেভাবে খুঁজছে সেটাকে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। এরপর ওয়ানসু ওই জায়গায় প্রবেশ করে। রাজকে স্মৃতিশক্তি বলে কিছুই নেই, হয়তো ওকে চিনতেও পারবে না, তাও নিজের মাকে দেখতে মায়ের কেবিনের দিকে এগিয়ে যায়। আর দূরে একটুখানি ডৌন দাঁড়িয়ে থাকে, কিন্তু নিজের মায়ের কেবিনের দরজা খুলে ওর মাকে দেখতেই ও ভয়ে চিৎকার করে ওঠে। আর ওর চিৎকারের আওয়াজ ডৌন শুনতে পায়, আর সেটা শুনে ছুটে চলে যায়। আর এইখানেই এই পর্ব কিন্তু শেষ।